হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডাইমেনশন। তোমাদের সাথে আজ একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে একটু আলোচনা করব রিলেটেড টু ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রি বিফোর অ্যান্ড আফটার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। বিনয় দামোদর সাভারকর, যার আজ মৃত্যুদিন 26 ফেব 1966-এ ওনার মৃত্যু হয়েছিল অ্যাট দ্য এজ অফ 82 ইয়ার্স। তো উনি প্র্যাকটিক্যালি কে ছিলেন, ওই ভদ্রলোক আসলে কী, এবং তার ইন্ডিয়ান পলিটিক্যাল যে সিনারিও বিফোর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, তার রোল কী ছিল, তার কী অ্যাচিভমেন্ট ছিল, সেটা আমরা একটু ব্রিফলি আজ ফোকাস করে ওনার মৃত্যু যে দিন সেটাকে আমরা স্মরণ করব। ওকে, বিনায়ক দামোদর সাভারকর উনি একজন মহারাষ্ট্রিয়ান ছিলেন। ওনার মহারাষ্ট্রতে বার্থ, নাসিকে, 28 মে 1883 অ্যান্ড ডেথ 26th of Feb, দ্যাট মিন্স আজকের দিন 1966। উনি মারা গিয়েছিলেন মুম্বাই, মহারাষ্ট্র, জন্মেছিলেন নাসিক। তো হু ওয়াজ বেসিক্যালি মিস্টার সাভারকর? এটা একটা খুব বার্নিং কোয়েশ্চেন, একটা ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। সেটা হলো, উনি একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান ছিলেন, কিন্তু আসলে একটাই তার পরিচয় তা কিন্তু নয়। হি ওয়াজ আ ভার্সেটাইল ইন্ডিয়ান পলিটিক্যাল ফিগার। উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, উনি একজন প্রলিফিক রাইটার, ভেরি সাকসেসফুল রাইটার, অথর ছিলেন, এবং অবশ্যই উনি একজন ব্রিটিশ ইন্ডিয়ান ছিলেন। আমি কেন ব্রিটিশ ইন্ডিয়ান কথাটা বললাম তোমাদের, তার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, ওনার বার্থ তোমরা খেয়াল করো 1883, আর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেয়েছে 1947। তাহলে 83 থেকে 1947 পর্যন্ত তিনি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান। 47 থেকে 66 ওনার ডেথ, সেই পর্যন্ত তিনি ছিলেন ইন্ডিয়ান। তাহলে উনি কিন্তু দুটো ন্যাশনালিটি অন্তর্ভুক্ত ছিলেন। 47 পর্যন্ত ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান, 47 থেকে 66 পর্যন্ত ছিলেন শুধু ইন্ডিয়ান। ওকে, ঠিক আছে। বিগ্যান পলিটিক্যাল জার্নি ফ্রম হাই স্কুল। ওনার পলিটিক্সে হাতে খড়ি সেটা হাই স্কুলে থাকাকালীনই হয়ে গিয়েছিল। একটা হাই স্কুলের বাচ্চা, সেই সময় তার পলিটিক্যাল যে সেন্টিমেন্ট, পলিটিক্যাল আইডিওলজি কত স্ট্রং থাকতে পারে সেটা ভেবে দেখো। হি অ্যান্ড হিজ ব্রাদার, তিনি এবং তার ভাই, তার নাম ছিল গণেশ সাভারকর, founded a secret society called অভিনব ভারত সোসাইটি। তো যখন হাই স্কুলে পড়ছেন, সেই সময় তিনি তার ভাই গণেশকে নিয়ে একটা ভেরি সিক্রেট হিন্দু সোসাইটি বানিয়েছিলেন। তার নাম দিয়েছিলেন অভিনব ভারত সোসাইটি। এই সোসাইটির কাজ কী ছিল? এই সোসাইটির কাজ ছিল হিন্দুত্ব বোধ জাগানো। যারা ব্রিটিশ ইন্ডিয়ান ছিলেন সে সময়, বা যে পরিবারের ছেলেরা পড়তে আসতো সে হাই স্কুলে, তাদের মধ্যে হিন্দুত্ব বোধ জাগিয়ে তোলা, স্ট্রং হিন্দু ফিলিংস জাগিয়ে তোলা, সেটা ছিল তাদের মূল লক্ষ্য। হি ওয়েন্ট টু দ্য ইউকে টু স্টাডি ল। তো তার আগে, যাই হোক, তিনি ফার্গুসন কলেজ মুম্বাইতে, সেখানে তিনি পড়াশুনো করতেন। সেখানেও একই অ্যাচিভমেন্ট ছিল তার। তিনি এই ধরনের সিক্রেট কিছু সোসাইটি ফর্ম করতেন এবং হিন্দু আইডিওলজি, কাস্টমস, কালচার, হেরিটেজ, সমস্ত কিছু তিনি সেই স্টুডেন্ট বলবো না, ক্লাসমেটস বা ফ্রেন্ডস, তাদের মধ্যে তিনি সেগুলো বিলিয়ে দিতেন। হি ওয়েন্ট টু দ্য ইউকে টু স্টাডি ল। তিনি আইনের ছাত্র ছিলেন। বেসিক্যালি তিনি ইউকেতে গিয়েছিলেন ফর হায়ার স্টাডিজ।
he got involved with India House and Free India Society. ইংল্যান্ডে যে সমস্ত ইন্ডিয়ানরা পড়াশুনো করতে যেত বা কোনো কাজের জন্য সেটেল থাকতো, তাদের মধ্যে হিন্দুত্ববোধ জাগিয়ে তোলার জন্য দুটো সিক্রেট অর্গানাইজেশন ইংল্যান্ডে ছিল। একটা নাম ছিল ইন্ডিয়া হাউস, একটা নাম ছিল ফ্রি ইন্ডিয়া সোসাইটি। এদের টাচে মিস্টার সাভারকার আসেন। He wrote the Indian War of Independence about 1857 Sepoy Mutiny, 1857 সাল। তোরা খেয়াল করে দেখো, ওনার বার্থ হয়েছিল 1883, আর 1857 একটা গ্রেট ওয়ার হয়েছিল ইন্ডিয়াতে, তার নাম ছিল সিপয় মিউটিনি, আন্ডার দ্য লিডারশিপ অফ মঙ্গল পান্ডে। যাই হোক, গ্রেট ফিগার, গ্রেট নেম। তো সেই যে মিউটিনি মুভমেন্ট, রিভল্ট, রেবেলিয়ন যাই বলো, তার ওপর বেস করে উনি যে বইটা লিখেছেন তার নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। সেখানে তিনি পরিষ্কার ডিক্লেয়ার করছেন যে সিপয় মিউটিনি হচ্ছে দ্য ফাউন্ডেশন স্টোন টু ইন্ডিয়ান ফ্রিডম। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই হচ্ছে 1857। It was banned by the British colonial authority. ব্রিটিশদের কাছে ইন্ডিয়া ছিল একটা কলোনি, উপনিবেশ। তাহলে তার যে অথরিটি, নিশ্চয়ই ব্রিটিশরাই, তারা বইটাকে ব্যান করে দিয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করেছিল। While in the UK in 1910, he was extradited to India for having a connection with the India House in the UK. ইন্ডিয়া হাউস অ্যান্ড ফ্রি ইন্ডিয়া সোসাইটির সাথে যে নেক্সাস লিঙ্ক মিস্টার সাভারকারের ছিল, সেটা ব্রিটিশ গভর্নমেন্ট সিক্রেটলি টের পান। তার ফলে ওরা একটা প্ল্যান করে যেখানে একটা বিরাট রেভলিউশন ফর্ম হতে পারে এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ ইন ইন্ডিয়া। তখন ব্রিটিশ অথরিটি প্ল্যান করে যে মিস্টার সাভারকারকে এক্সট্রাডিশন ট্রিটির থ্রু দিয়ে ব্রিটিশ ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। কারণ ইন্ডিয়ান হিসেবে মিস্টার সাভারকার যদি একটা রিভল্ট ফর্ম করতে চান ইউকেতে, তাহলে ইন্ডিয়াতে ব্রিটিশ অথরিটির ভিত কিন্তু নড়ে যেতে পারে, এই আশঙ্কা তাদের হয়েছিল। সেই কারণে থ্রু এক্সট্রাডিশন ট্রিটি, এক্সট্রাডিশন মানে তোমরা ডেফিনেটলি জানো যে দুটো দেশের মধ্যে একটা ট্রিটি সাইন হয়, একটা এগ্রিমেন্ট হয়, এক দেশের অপরাধীকে অ্যানাদার দেশে পলিটিক্যালি হ্যান্ড ওভার করে দেওয়া হয়, একে এক্সট্রাডিশন বলে। তো সেই এক্সট্রাডিশনের থ্রু দিয়ে ব্রিটিশ ইন্ডিয়াতে পাঠানোর একটা প্ল্যানিং তারা করেছিল ইন দ্য ইয়ার 1910। যাই হোক, অন দ্য ওয়ে ব্যাক টু ইন্ডিয়া ইন ভয়েজ হি এসকেপ টু ফ্রান্স, was handed over to the UK authorities and was sentenced for life imprisonment for 50 years in the cellular jail. তারপরে ঘটনাটা ভারী অদ্ভুত। একটা ক্রুজ, একটা জাহাজে করে মর্সেল, RMS মর্সেল বলে একটা জাহাজ, তাতে চেপে 1910-এ ইংল্যান্ড থেকে তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। তো ফ্রান্সের একটা পোর্টে যখন হারবার করে, অ্যাঙ্কার করে সেই জাহাজ, সেই সময় মিস্টার সাভারকার পালিয়ে যান, নেমে পালিয়ে যান। ফ্রেঞ্চ গভর্নমেন্ট করে কি, তারা ধরে আবার ইউকেতে ট্রান্সফার করে দেয় তাকে। ইউকে কি করে, দেখলো এ তো মারাত্মক ব্যাপার, এ তো পালিয়েও যাচ্ছে, তাহলে এর পারপাস আলাদা। তখন ওরা কি করলো, ওরা মিস্টার সাভারকারকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে দিল। মানে যতদিন বাঁচবে তুমি জেলে থাকবে, অন্তত 50 years, 50 বছর তোমাকে জেলে থাকতে হবে। কোন জেলে? তখন তেরিপার যেটাকে বলে, কালা পানি পানিশমেন্ট, হ্যাঁ, কালা পানি সাজা যেটাকে বলে, সেটা ছিল সেলুলার জেল আন্দামান। সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হয় ফর 50 years। His repeated mercy petition released him in 1924. তাহলে 1910 থেকে 1924 সাল, মানে মাঝখানে 14-15 বছর তিনি আন্দামান সেলুলার জেলে বন্দী থাকেন। তিনি রিপিটেডলি
ব্রিটিশ অথরিটিকে মার্সি পিটিশন দিতে থাকেন, ক্ষমা ভিক্ষে করেন যে তাকে যাতে ক্ষমা করে দেওয়া হয়। এসব হতে হতে দীর্ঘ টাইম ধরে ব্রিটিশ গভর্নমেন্ট সত্যিই তাকে একদিন ক্ষমা করে দেয়। করে 1924 তাকে সেলুলার জেল থেকে রিলিজ করে দেওয়া হয়। He came to be a forceful orator and writer, undertook extensive traveling and started collecting much opinion against the imperialist Britishers. তারপর কি হলো, তিনি নিউট্রাল হয়ে যান। তিনি ব্রিটিশ রেজিম তার বিরুদ্ধে ক্রিটিসাইজ করেন না। ক্রিটিসাইজ করে তিনি যদি আবার ধরা পড়তেন তাহলে হয়তো তার ফাঁসি হয়ে যেত। সেই কারণেই তিনি সেটা থেকে সরে আসেন। সরে এসে তিনি দুটো আন্দোলন শুরু করেন। তিনি সারা ভারতবর্ষ ঘুরে উনি বিভিন্ন পলিটিক্যাল স্পিচ দিয়ে মাস ওপিনিয়ন ফর্ম করতে থাকেন, পাবলিকের ওপিনিয়ন ফর্ম করতে থাকেন ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে। He focused on political and social unification. তিনি পলিটিক্যাল এবং সোশ্যাল ইউনিটি, যূথবদ্ধতা, ওকে, সেই ব্যাপারটাকে তার যে স্পিচ তার মধ্য দিয়ে তিনি সেগুলোকেই ফোকাস করতেন। He supported Hindu Mahasabha's ideology that endorsed the idea of India as a Hindu Rashtra under the leadership of Veer Savarkar. তো তিনি হিন্দু মহাসভা, যেটা তিনি নিজেই ফাউন্ডিং ফাদার ছিলেন, তার যে আইডিওলজি সেট বাই মিস্টার ভীর সাভারকার হিমসেলফ, সেটাতে তিনি তার অনুসারী ছিলেন, অনুরাগী ছিলেন। তো সেই সময় তারা একটা প্রপোজাল গ্রহণ করেছিল। কি প্রপোজাল? ইন্ডিয়াকে ডিক্লেয়ার করেছিল তারা স্ট্রিক্টলি একটা হিন্দু রাষ্ট্র হিসেবে। The Hindu Mahasabha formed alliances with the Muslim League and other non-Congress parties to form government in many states. অ্যাকচুয়ালি তখনকার যে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাদের যে আইডিওলজি যাই বলো, আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার এম কে গান্ধী, তার যে প্রিন্সিপাল সেটা মিস্টার সাভারকার মেনে নিতে পারতেন না। সেই কারণে তিনি মুসলিম লীগের সাথে গাঁটছড়া বাঁধেন এবং যত নন কংগ্রেস পার্টিগুলো ছিল সেই সময় এক্সিস্টিং, তাদের সাথে অ্যালায়েন্সে যান এবং বিভিন্ন স্টেটে, প্রদেশে গভর্নমেন্ট ফর্ম করার কথা ভাবেন। He did not support Indian National Congress under Mr. M.K. Gandhi and boycotted the Quit India movement. 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার এম কে গান্ধী এবং সেটা করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাদের ইডিওলজি মিস্টার সাভারকারের পছন্দ ছিল না, সে কারণে 1942-তে তিনি সেই মুভমেন্টটাতে পার্টিসিপেশন করতে বয়কট করেছিলেন, তার পার্টি পার্টিসিপেট করেনি। He wrote a letter to Gandhiji titled Stick to Your Posts and Recruiting Indians for the British War Effort in the Second World War. তিনি মিস্টার এম কে গান্ধীকে একটা লেটারও লিখেছিলেন ডিউরিং দ্যাট পিরিয়ড। তাতে বলেছিলেন স্টিক টু ইয়োর পোস্টস, আপনি যে পোস্টে আছেন সে পোস্টে আপনি হোল্ড করুন, আপনাকে আর কোনো কাজ করতে হবে না, আপনি পোস্টটাকে এনজয় করুন আর ব্রিটিশদের হেল্প করতে থাকুন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশদের প্রচুর আর্মি দরকার ছিল, ইন্ডিয়ানদেরকে জোর করে রিক্রুট করা হচ্ছিল, যারা উইদাউট প্র্যাকটিস সেখানে যাচ্ছিল আর মারা যাচ্ছিল। তো মিস্টার সাভারকার মনে করতেন মিস্টার গান্ধীজি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ব্রিটিশ ঘেঁষা, ব্রিটিশদের সাপোর্ট করছেন, সে কারণে তিনি তাদের বিরোধী ছিলেন। In 1948, he was charged as a conspirator with Nathuram Godse to have assassinated Gandhiji. 1948, 30th January, তোমরা জানো হয়তো ডেটটা, যে মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড। নাথুরাম গডসে একজন গুজরাটি মানুষ, তিনি তাকে হত্যা করেছিলেন।
তো 1948 এরকম একটা চার্জ এসেছিল মিস্টার সাভারকারের এগেনস্টে যে মহাত্মা গান্ধীর মৃত্যুর পিছনে গডসের যেমন দায়ী সেরকম মিস্টার সাভারকারও দায়ী। কিন্তু মুশকিলটা হলো সাভারকারের এগেনস্টে অনেক এভিডেন্স কোর্ট পেয়েছিল, কিন্তু বীর সাভারকারের এগেনস্টে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তাই জন্য কোর্ট তাকে পানিশ করতে পারেনি। হি ওয়াজ অ্যাকুইটেড বাই দ্য কোর্ট। কোর্ট তাকে বাধ্য হয়ে ছেড়ে দিয়েছিল কারণ প্রপার এভিডেন্স পাওয়া যায়নি। He strongly criticized Indian constitution in his book Women in Manusmriti. Women in Manusmriti. Manusmriti আমাদের কাছে গীতা, রামায়ণ, মহাভারতের মতো একটা এপিক, একটা পবিত্র গ্রন্থ মানুস্মৃতি। যাই হোক, তিনি একটা বই লিখেছিলেন, নাম দিয়েছিলেন ওমেন ইন মানুস্মৃতি। তাতে তিনি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে পর্যন্ত ছাড়েননি, ক্রিটিসাইজ করেছেন। The words about the new constitution of Bharat is that there is nothing Bharatiya about it. তে পুরস্কার এই ওমেন ইন মানুস্মৃতি বুক যেটা, তাতে তিনি একটা কমেন্টে লিখছেন যে there is nothing Bharatiya in it, about in it. মানে হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যত রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো রয়েছে তার মধ্যে হিন্দুত্ব বোধের কোনো রেগুলেশন রুল তাকে সেফগার্ড করার প্রসিডিওর এরকম নাকি কিছু নেই। হি সাপোর্টেড টু নেশন থিওরি। তিনি দুটো নেশন থিওরিকে স্ট্রংলি সাপোর্ট করতেন। দুটো নেশন থিওরি মানে কি, একটা হিন্দু একটা মুসলিম। মুসলিমটা ছিল আন্ডার মুসলিম লীগ হেডেড বাই মিস্টার মোহাম্মদ আলী জিন্না, আর হিন্দু এইটা ছিল বিষয়। The Hindu and the Muslims like Mr. Jinnah. He actually did not try to hurt both the ideologies, and to some extent orthodox Hindutva was his main option, where ideology, culture, custom and above liberalism. দেখো, হিন্দু যারা, আমি হিন্দুদের কথা বলছি, হিন্দু যারা তাদের একটা নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব কালচার আছে, নিজস্ব কাস্টম আছে, লিবারেলিজম আছে, কালচারাল লিবারেলিজম, পলিটিক্যাল লিবারেলিজম, সোশ্যাল লিবারেলিজম, এই ব্যাপারগুলো তিনি একটু সমালোচনা করেছেন। উনি খুব একটা লিবারেল মানুষ ছিলেন না, উনি ছিলেন একটু অর্থোডক্স। তার জন্য মিস্টার সাভারকার মনে প্রাণে বিশ্বাস করতেন যারা হিন্দু তারা ভীষণ কালচারাল, তারা অর্থোডক্স, কনজারভেটিভ, ওরা মারাত্মক লিবারেল নয় লাইক দ্য ব্রিটিশার্স। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মিস্টার বীর সাভারকার যার মৃত্যুদিন আজ আমরা সেটা শ্রদ্ধার সাথে পালন করছি, তার পলিটিক্যাল জার্নি, পলিটিক্যাল অ্যাচিভমেন্ট, পলিটিক্যাল কেরিয়ার কেমন ছিল এবং সেটা ইন্ডিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান স্পিরিচুয়ালিজম, ইন্ডিয়ান প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট তাতে কতটা এফেক্ট ফেলেছে। আশা করি তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছো।